সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দরের সকালে আমরা অতিথি নিয়ে হাজির হয়ে গিয়েছি, কিন্তু আরো আছে আমাদের সাথে জেরিন। শুভ সকাল, কেমন আছো? মাসুক শুভ সকাল, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, এবং আমরা দুজন বাদেও কিন্তু একজন ভালো আছে, বা ভালো আছে কিনা তার থেকেই শোনার পালা এখন। চলো দর্শককে জানাই। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং শিক্ষক অধ্যাপক ডক্টর রুমানা হক। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। যেমনটা বলছিলাম যে আপনার থেকে জানবো যে কেমন আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একদমই আপনার শৈশব থেকে জানতে চাই যে কেমন ছিল শৈশব, বা শৈশবের কোন স্মৃতিটা এখন এসে বেশি মনে পড়ে? আসলে আমাদের ছোটবেলাটা খুবই আনন্দের ছিল। ছোট ছোট মুহূর্ত সবগুলোই মনে হয় যেন খুবই আনন্দের। সেখান থেকে আসলে একটা বা দুইটা বেছে নেওয়াটা খুব কঠিন। আর আমাদের সময় যেটা ছিল যে আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা, স্কুলে যাওয়া, ছোট ছোট আড্ডা দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো, সবকিছু মিলে আসলে খুব সুন্দর চমৎকার মুহূর্ত। বর্তমানে যেমন প্রযুক্তি মুখর, আমরা সেই সময়টা ছিল না। তখন বাইরের মাঠে খেলাধুলা করা, আর আমাদের টিভি দেখার সময় যদি বলি, খুব নির্দিষ্ট সময়, হয়তো একটা সময় আমরা কিছু প্রোগ্রাম দেখতাম, যার জন্য প্রতিটা মুহূর্তই আনন্দের। তবে আপনি যদি বলেছেন যে কোনো বিশেষ মুহূর্ত, সেরকম যদি মনে করি তাহলে একটা লম্বা লিস্ট। তার থেকে যদি দুই একটা বেছে নিতে হয় তাহলে বলবো যে আমার আব্বার চাকরির সুবাদে খুলনায় পোস্টিং হয়েছিল। আমার আব্বা সরকারি চাকরিজীবী ছিলেন, তো তিনি সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। তো সেখানে খুলনায় যখন পোস্টিং হলো, সেই নতুন জায়গায় যাওয়া, নতুন স্কুল শুরু, আমি তখন সরকারি করোনেশন স্কুলে ভর্তি হলাম। সেই নতুন জায়গায় যে নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব, ওই স্মৃতিটা আমাকে খুব নাড়া দেয়। এবং আমার মনে হয় যে আমার বেড়ে ওঠা বা অনেক কিছু শেখা, হয়তো সেই খুলনার সেই পরিবেশ, ছোটবেলার স্মৃতি, সেগুলো আমাকে হয়তো অনুপ্রাণিত করেছে। তখন বয়স কত ছিল? আমি তখন ক্লাস 4-এ পড়ি, 84 সালে। আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন যে একটা সুন্দর স্মৃতি হলো যে খুলনায় তখন আমরা সুন্দরবনে গেছিলাম। সেখানকার চমৎকার কিছু যে সবাই মিলে যে যাওয়া, সেটা আমার এখনো মনে পড়ে। দুঃখজনকভাবে তারপরে আর যাওয়া হয় নাই এত বছর পরেও। এছাড়া স্মৃতি আছে, যেমন মনে করেন আমার ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষায় তখন বৃত্তি পেয়েছিলাম। তো তার আগে তো আসলে এই ধরনের মানে এই পরিসরে তো কোনো ধরনের আসলে সম্মানসূচক কোনো কিছু ছিল না তার আগ পর্যন্ত, বা সেটা মাথায়ও ছিল না। তো প্রথম ওই বৃত্তি পাওয়ার স্মৃতিটা এখনো মনে হয় যে তখন ওটা অনুপ্রাণিত করেছিল। খুব ওটা নিয়ে সবাই বাসায়, পরিবারে একটা আনন্দ ছিল। স্কুলে যারা শিক্ষক ছিলেন তারাও খুব তখন অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তো সেই স্মৃতিটা আমার মনে পড়ে মাঝে। মিষ্টি বেলানো হয়েছিল? এটা এখন মনে করতে পারছি না, কিন্তু নিশ্চয়ই হয়েছিল। প্রথম যেহেতু একটা এই ধরনের অর্জন, আমার মনে হয় যে হয়েছিল, কিন্তু আমি ঠিক সঠিক মনে করতে পারছি না এখন। এই চমৎকার গল্পগুলো আসলে ম্যাম আরো শুনতে চাই, তবে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শককে জানাই। নিশ্চয়ই। ডক্টর রুমানা হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, যিনি রওশন-এরশাদ স্বর্ণপদক এবং ডক্টর এম.এন. হুদা স্বর্ণপদক সহ একাধিক একাডেমিক পুরস্কার অর্জন করেছেন। যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক পুনর্গঠন টাস্কফোর্সের 12 সদস্যের একজন বিশিষ্ট সদস্য ছিলেন। বিশ্বব্যাংক, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বহু প্রতিষ্ঠানে গবেষণা এবং পরামর্শমূলক কাজ করেছেন তিনি। বাংলাদেশ, যুক্তরাজ্য, নেপাল, কেনিয়া সহ বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বাংলাদেশ টোবাকো ট্যাক্স পলিসি নেটওয়ার্ক এর আহ্বায়ক এবং আন্তর্জাতিক স্বাস্থ্য অর্থনীতি সমিতি সহ বিভিন্ন পেশাদার সংগঠনের সদস্য। তার গবেষণায় তামাক নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য অর্থনীতি এবং এসএসবির ক্ষতিকর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার গবেষণালব্ধ ফলাফল জাতীয় নীতি নির্ধারণে প্রভাব ফেলেছে এবং এনবিআর তামাক কর কাঠামো সংস্কারে পদক্ষেপ নিয়েছে। রিসার্চ ভিত্তিক সংগঠন ARK ফাউন্ডেশনের তিনি প্রতিষ্ঠাতা সদস্য এবং নির্বাহী পরিচালক। তাকে ছোট্ট করে জানছিলাম, আরো বিস্তারিত তার মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প। এত সমৃদ্ধ আপনার কর্মময় জীবন, আমরা আসলে সেই জায়গাতে যাব, কিন্তু তার আগে আরেকটু শৈশবে থাকি। ম্যাম, স্কুলের কথা বলছিলেন। আমরা যতদূর আপনার সম্পর্কে জেনেছি যে স্কুলে পড়াশোনার বাইরেও আপনি নানা ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন, একটু সেই দিনগুলোর কথা শুনি। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সেই সময় কিন্তু আসলে স্কুল যেটা ছিল যে বাসার কাছে যে স্কুলে
ভর্তি হব, সেরকম কোনো অ্যাসপিরেশন বা এরকম ছিল না যে ওই স্কুলে ভর্তি হবে বা মানে কোনো তখন এত সুযোগও ছিল না। হ্যাঁ, তো আমার শুরু হয়েছে তখন মগবাজারে থাকতাম আমার দাদার বাসায়। জি, আপনার জন্ম কি মগবাজারে? জি, ঢাকাতেই জন্ম। তো সেই সময় ওই বাসার পাশে একটা স্কুল ছিল, শহীদ সেলিম শিক্ষালয়, তো সেখানে আমরা ভর্তি হয়েছি। চমৎকার স্মৃতি, আপনার প্রথম প্রশ্ন যেটা বলেছিলেন সেখানেও কিন্তু চমৎকার স্মৃতি। আমাদের যারা টিচার সেখানে ছিলেন তারা এত স্নেহ করতেন, সেই স্মৃতিগুলো আসলে সেই সময়টা আসলে গড়ে ওঠার পিছনে আমার মনে হয় একটা বড় ভূমিকা রেখেছে। তো সেই সময় আমাদের স্কুলে ছিল যে গান, নাচ, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, তখন কিন্তু একদম নার্সারি ক্লাস 1 এর কথা বলছি। এই সবগুলোই কিন্তু সেই সময় আমাদের স্কুলে এগুলো শেখানো হতো এবং বিভিন্ন ছোট ছোট প্রতিযোগিতা স্কুলের ভিতরে সেটা তখন ওনারা সেই সুযোগগুলো করে দিতেন। এবং স্কুল থেকেই তখন ওনারা একটা সুযোগ করে দিলেন যে তখন শিশু মেলা একটা অনুষ্ঠান হতো, খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল তখন বিটিভিতে। তো তখন যেহেতু স্কুলে গান গেতাম এবং প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করাতে টিচাররা তখন জানতেন যে আমি গান গাই, ওই শিশু মেলায় আমাকে একটা সুযোগ দেওয়া হলো স্কুল থেকেই কিন্তু সেটা। তো সেই শিক্ষকদের সহযোগিতায় শিশু মেলায় গিয়ে আমি তখন প্রথমে একটা গান গাই। তো তখন শিশু মেলার ওখানে ওনারা পছন্দ করলেন সেই গানটা, পরবর্তীতে আবার তখন শিশু মেলা থেকে ডাকা হলো যে গান গাওয়ার জন্য। তো তখন আমি ছোটবেলায় শিশু মেলায় বেশ কিছু গান গেয়েছিলাম। তো আমার তখন মনে হতো যে বড় হয়ে আমি সঙ্গীত শিল্পী হতে চাই। আমার খুব মনে হতো যে এটা একটা জায়গা যেখানে হয়তো আমি ভবিষ্যতে আমার ক্যারিয়ারটা সঙ্গীত শিল্পী হিসাবে করতে পারবেন। হ্যাঁ, তো এরপরে আবার হলো যে আমার কাজিনরা যারা আছেন সেই সময় সমবয়সী, তারা অনেকে নাচ শিখতো। তো ওনাদের সাথে আমার প্রাতিষ্ঠানিক নাচ শেখা হয়নি, কিন্তু তারপরও রুমঝুম অনুষ্ঠানে, যেহেতু আমার যারা বলছি আমার সমসাময়িক অনেকেই রুমঝুমে তখন নাচতেন, বিটিভির বিখ্যাত অনুষ্ঠান। তো তখন ওই রুমঝুমে আবার মাঝে মাঝে হতো যে অন্য যারা আসে তাদেরকেও সুযোগ দেওয়া হয়। তো ওরকম একটা প্রতিযোগিতার মধ্যে ছোট আকারে আমাকে সিলেক্ট করা হলো এবং তখন আমি রুমঝুমের বেশ কয়েকটা পর্বে তখন অংশগ্রহণ করেছিলাম। কিন্তু পরবর্তীতে সেভাবে শেখা হয়নি, কিন্তু গানটাকে আমি চালু রেখেছিলাম যে আমি পরে যখন কি প্রাতিষ্ঠানিকভাবেও আমি শিখতাম, তখন বাসায় শিক্ষক এসে আমি গান শিখতাম। স্কুলে বলেছি, স্কুলে আমাদেরকে গানের আলাদা সেশন ছিল, তখন সেখানেও আমি গান শিখেছি। পরে খুলনায় যখন গেলাম সেখানেও আমি এই চর্চাটা চালু রেখেছিলাম এবং তখন সেখানে স্কুল পর্যায়ে বিভিন্ন আন্তঃ স্কুল প্রতিযোগিতায় এবং জেলা পর্যায়ে আমি অংশগ্রহণ করেছি এবং বেশ কিছু তখন গানে পুরস্কার পেয়েছিলাম। তো সেটা আমার একটা ভালো স্মৃতি যে ছোটবেলায় আমাদের সেই সময় খুব সুন্দরভাবে গান, নাচ, ছবি আঁকা এগুলোতে স্কুল থেকে আসলে অনেক উৎসাহিত করা হয়েছে এবং আমরাও অংশগ্রহণ করতাম। যেরকম গানটা বেশ কিছুদিন চালিয়ে গেছি, কিন্তু ছবি আঁকাটাও যেমন পাশাপাশি করেছি, কিন্তু সেখানে আমার কোনো মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয় নাই, কিন্তু মনের আনন্দের জন্য ছবি আঁকতাম। তার মানে সবকিছুতেই আপনি এক্সপার্ট ছিলেন। এক্সপার্ট না, কিন্তু আমাদের স্কুলে যেটা আমি বলছি তখন এমন ছিল যে বিশেষ করে খুলনার স্কুলে বলি বা ঢাকা পরবর্তীতে এসে আমাদের দেয়াল পত্রিকা করা হতো, তো সেটার দায়িত্বে থাকতাম। তখন ওই দেয়াল পত্রিকার লেখাটা, ছবিগুলো আঁকা, তো সেগুলোতে তখন আমি অংশগ্রহণ করেছি বা সেই দায়িত্বগুলো তখন নিয়েছি। আরো চমৎকার কিছু উদ্যোগ তখন নেওয়া হতো, যেমন মনে করেন করোনেশন স্কুলের কথা যেটা বলছিলাম, বার্ষিক যখন কোনো প্রতিযোগিতা বা বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান হতো সেখানে পুরা স্কুলটাকে সাজানোর কিছু দায়িত্ব দেওয়া হতো। তো সেগুলোতেও আমি তখন অংশগ্রহণ করেছি বা লিডারশিপ নিয়ে আমি চেষ্টা করেছি যে কিভাবে সাজানো যায়। তো আমার মনে হয় যে সেই সুযোগগুলো আসলে খুব আসলে একটা মানসিক বিকাশের জন্য খুব সহায়তা করে, আপনাকে অনেক সাহায্য করে। শুধুমাত্র পড়াশোনা না, কিন্তু এই যে গান, নাচ, ছবি আঁকা, আমার মনে হয় সবগুলোই মানসিক বিকাশের ক্ষেত্রে, সুস্থ একদম জীবনযাপনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে। জেরিন ম্যামের গল্প শুনে আমার যেটা মনে হচ্ছিল যে ছোটবেলায় তোমার মনে আছে যে টিভি দেখলে একটু বকা খেতে হতো বেশি, বা বেশি দেখলে একটু না অনেক বেশি খেতাম মাসুক। এবং দেখো আমাদের ম্যাম কিন্তু টিভিও দেখেছেন, নাচ গানের চর্চাও করেছেন, টিভিতে কাজও করেছেন এবং পড়াশোনায় কিন্তু দুর্দান্ত ছিলেন, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন। তা বাদেও দেখা যাচ্ছে যে উনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথেও সে সময় যুক্ত ছিলেন। সেই গল্পগুলো শুনি চলো। বিশ্ব সাহিত্য কেন্দ্রের গল্প শুনবো। তখনকার পরিসরটা আর অনেক বেশি বড় ছিল। এখন যেমন আমরা ঘরে বসে পিডিএফে বই পড়ে ফেলছি, বাট তখন খুব আলাদা একটা ক্রেজ ছিল। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ লাইব্রেরি হয়তো আসবে, বই নিয়ে পড়বো, সে গল্প একটু শুনতে চাই।
ধন্যবাদ। এই গল্পটা আবার শুরু হয়েছে যখন আমি ঢাকায় চলে এসেছি, আবার কাজের সূত্রে যখন ঢাকায় বদলি হয়েছে, সেখানে খুলনা আমি থেকে ঢাকায় খুলনা যখন থেকে আমি back ঢাকায় এসেছি। তো তখন মগবাজার গার্লস হাই স্কুলে তখন আমি ভর্তি হলাম। তো সেখানে স্কুল থেকেই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং তখন সেখানে আমাদের কিছু প্রতিযোগিতাও হতো, যে বেশ কিছু বই নিয়ে আসা, কিছুদিন পরে সেই বইগুলো আবার ফেরত দেওয়া, দিয়ে আবার নতুন বই নিয়ে আসা, এবং তখন একটা স্কুলের ভিতরে কুইজের মতো হতো যে কে কি পড়লাম এবং কিভাবে কি কি শিখলাম, বা কে কোন বই থেকে কোনটা নতুন কিছু জানলো। তো এই যে সুযোগগুলো করে দেওয়া কিন্তু স্কুলের মাধ্যমেই আমাদের তখন হয়েছিল। আর আমাদের মধ্যে আগ্রহ ছিল, কারণ ওই যে আপনি একটু আগে বলছিলেন, তখন গ্যাজেট বলেন বা এই অন্য কোনো তো সুযোগ আমাদের ছিল না যে সারাক্ষণ আমরা ল্যাপটপ বা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকবো। তখন আমাদের পরিবেশটাই ছিল এরকম যে বই পড়া, পত্রিকা পড়া, মানে বিশ্বের যে কোনো কিছু জানার জন্য বই আর পত্রিকার তখন আসলে কোনো বিকল্পই ছিল না। কি ধরনের বই পড়া হতো ম্যাম? কার বই পড়া হতো? আসলে আমরা সব ধরনের বই পড়েছি সেই সময়। আমি যদি আমার ছোট বেলার শুরুটা বলি, তখন প্রথম সত্যজিৎ রায়ের ফেলুদা, এটা ছিল খুবই জনপ্রিয়, এবং সত্যজিৎ রায়ের ফেলুদা, তোপসে, এগুলা পড়ে আমরা বড় হয়েছি। এবং পরবর্তীতে কিন্তু আবার সেবা প্রকাশনীর যে ক্লাসিকগুলো ছিল, কিশোর থ্রিলার, কিশোর ক্লাসিক, রবিন, মুসা, কিশোর পাশা, এগুলো নিয়ে আমরা বড় হয়েছি আসলে পড়ে। এবং পড়াটা শুধু নিজে না, আবার বন্ধু বান্ধবরা পড়ছে কিনা, কাজিনরা পড়ছে কিনা, সবাই আবার এটা চেক করতাম, যে আবার বেশি পড়ে ফেললো না তো আবার ও পড়লে হ্যাঁ ওর কাছ থেকে আবার নিজে নিয়ে আসবো, পড়বো। তো এগুলো পড়ে একটা পর্যায়ে দেখলাম যে সবাই এগুলো পড়ছে, এবং একটা পর্যায়ে দেখলাম যে হুমায়ুন আহমেদ অনেকে পড়ছে। তখন ভাবলাম আচ্ছা এইটা শুরু করতে হবে তাহলে। তখন আবার কিন্তু সেই স্কুল থেকেই, তখন আবার আমার আব্বার চাকরির সুবাদে বদলি হয়েছে, বিদ্যাময় স্কুলে পড়েছি ময়মনসিংহে। আপনি বলছিলেন যে বই পড়তে পড়তে আসলে বইয়ের চরিত্রগুলোর সাথে একরকম বন্ধুত্বই হয়ে যায়, আমি বলবো এই বন্ধুত্ব আত্মার বন্ধুত্ব। কিন্তু মানুষের আসলে কর্মজীবনে ঢোকার অনেক আগে কিন্তু সেই স্বপ্নের বীজটা বপন হয়। শিক্ষক হওয়ার যে স্বপ্নটা, সেটা কোথায় বপন হয়েছিল বা কিভাবে হয়েছিল? বিরতির আগে যেটা বলছিলাম যে ময়মনসিংহে গেছিলাম, ময়মনসিংহের বিদ্যাময় স্কুলে ভর্তি হয়েছি। তো এই যে বারবার এই স্কুল পরিবর্তন, এটাতে কিন্তু সেই নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এটার একটা প্রস্তুতি বা চর্চা আমার তখন শুরু হয়েছে। তো বিভিন্ন স্কুলে গিয়ে আমি দেখতাম যে বিভিন্নভাবে শিক্ষকরা পড়াচ্ছেন, বিভিন্ন বিষয়গুলো ওনারা যেভাবে সহজভাবে বলার চেষ্টা করছেন। তো এইটা থেকে আমার একটা মনে হয়েছে যে আসলে আমি যদি পড়াতাম তাহলে আমি কিভাবে পড়াতাম, আরো কত সহজভাবে পড়ানো যায় কিনা। বা বিভিন্ন স্কুলগুলোতে যখন গেছি, কোনো শিক্ষক হয়তো খুব ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন। তো তখন থেকে আমার মনে হয় যে আমি বোধহয় শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছি। এমন কোন শিক্ষকের কথা বিশেষভাবে কি মনে পড়ছে যাকে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন? আসলে একজন দুজনের নাম নিলে হয়তো শেষ হবে না। আমি আসলে কৃতজ্ঞ যে আমার একদম প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয় আমার যে শিক্ষক যারা ছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ, এবং সবাই আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন। এবং আমি যেটা বলছিলাম যে ভিকারুন্নেসা নুন কলেজে যখন ভর্তি হই, সেই সময় কিন্তু আমাকে শিক্ষকরা সবসময় বলেছেন পড়াশোনায় ভালো করার যে সুযোগ আছে, এবং আমার ভিতরে হয়তো ওনারা কিছু দেখেছিলেন যেটা হয়তো ওনারা সবসময় বলতেন যে তুমি আরো ভালো করতে পারো, সেই অনুপ্রেরণাটা অবশ্যই প্রাথমিক বা মাধ্যমিক স্কুলে যখন ছিলাম তারাও বলেছেন। কিন্তু ভিকারুন্নেসা নুন কলেজে যখন ভর্তি হয়েছে তখন হয়তো হামিদ আলী ম্যাডাম, উনি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন যে আরো ভালো করো। এরপরে যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসছি, সেখানেও আমাদের যেমন যখন অর্থনীতি বিষয়গুলো খুব কঠিন মনে হতো, তখন আমাদের নাজমা ম্যাডাম, উনি পড়িয়েছেন আমাদেরকে, অধ্যাপক ছিলেন। তো উনার পড়া খুব ভালো লাগতো, তো ওনাকে সবসময় মনে হতো যে ওনার মতো হতে চাই। আমাদের আরো অনেক শিক্ষক আছেন, সুশীল রঞ্জন হাওলাদার, ওনার হাত ধরে আমার আসলে স্বাস্থ্য অর্থনীতি যাত্রাটা শুরু হয়। তো আমি স্যারের প্রতিও খুবই হয়তো কৃতজ্ঞ যে স্যার আমাকে পথ দেখিয়েছেন যে কিভাবে আসলে স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে পড়াশোনা করা যায়। তো এরকম আরো অনেক নাম আছে, আসলে আমি সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সময় স্বল্পতায় তো সবার নাম বলা যায় না, কিন্তু আমি সবার প্রতি কৃতজ্ঞ। এবং ওনাদের কারণেই কিন্তু আসলে শিক্ষকতাটাকে আসলে পেশা হিসেবে যে নেওয়া যায়, বা আমি যে শিক্ষক হতে পারি সেই স্বপ্নটা হয়তো ওনারা আমাকে দেখিয়েছেন, সেই বীজটা বপন করেছেন। কি সুন্দর করে বললেন ম্যাম। আপনার কাছে জানতে চাইবো যে
ক্লাস 5-এ তো বৃত্তি পেয়েছিলেন, 8-এ কি বৃত্তি পেয়েছিলেন? এইটাও বৃত্তি পেয়েছিলাম। আমার মনেই হচ্ছিল এটা। এইটা বৃত্তি পেয়েছিলাম, সেটা আবার অন্য স্কুল থেকে। তখন যে মগবাজার গভর্নমেন্ট হাই স্কুল, না মগবাজার গার্লস হাই স্কুলে, সরকারি না, এটা বেসরকারি স্কুল ছিল, তো সেখান থেকে আমি বৃত্তি পেয়েছিলাম। ওই বছরই আবার আমি কিন্তু খুলনা থেকে 88 সালে ঢাকায় এসে স্কুলে ভর্তি হয়েছিলাম। এটার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে নতুন, তখন বোর্ড চেঞ্জ। মানে আমিও আমার স্কুল লাইফে দেখেছি যখন নতুন কেউ আসতো স্কুলে, তার দিকে অবাক হয়ে সবাই তাকাতো। অনেকে পজিটিভলি, অনেকে নেগেটিভলি নিত। আমার মনে হয় আপনার এই বিষয়টা অনেক বেশি ফেস করতে হয়েছে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সামনে তো নিয়েছেনই, কোনো মজার অভিজ্ঞতা আছে? মজার অভিজ্ঞতা একটা আছে, সেটা হলো যখন খুলনায় গেলাম, আমি জানি না কোনো কারণে আমার বলাটা টিচার অনেক সময় বুঝতে পারতেন না, বলতেন তুমি ভাষাগত হয়তো একটু ডায়ালেক্ট খুলনার কিছুটা থাকতেই পারে। তো আমি যখন ঢাকা থেকে গেলাম তখন আমার কথাটা অনেক সময় ওরা বুঝতে পারতেন না। আর আপনার নিশ্চয়ই সময় কথা বলে বুঝতে পেরেছেন এটাও, যে আমি একটু দ্রুত কথা বলি। তো অনেকভাবে টিচার আমাকে বলেছেন যে তুমি আস্তে বলো, আচ্ছা আচ্ছা, তুমি এত দ্রুত কথা বলো, বুঝতে পারি না। না, কিন্তু এই ক্ষেত্রে আমি একটু দ্বিমত প্রকাশ করব, কারণ আপনি দ্রুত বললেও কথাগুলো খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তো স্কুলে যখন খুলনায় গেলাম প্রথমে, তো একটা ব্যাপার হলো যে আমি দেখতাম যে টিচাররা আমার কথা বুঝতে পারেন না। তো আর যেই ক্লাসে সবসময় তো আর সব ক্লাসে পড়া ঠিক মতো নিশ্চয়ই করতাম না, কোনো একটা তো পিছিয়ে পড়তাম। তো যেদিন পিছিয়ে পড়তাম সেদিন আরো একটু অন্যভাবে কথা বলে আরো দ্রুত কথা বলতাম। টিচার বলতো আচ্ছা ঠিক আছে, হয়েছে, স্কিপ করে যায়, স্কিপ করে যায়। এবং অনেক ক্ষেত্রে আমাকে বলতে যে তোমার কথা বুঝতে পারছি না, থাক তোমার বলা লাগবে না। তো আমি সেটা খুব এনজয় করতাম, যে মাঝে মাঝে একটু ফাঁকি দিতে কিন্তু ভালোই লাগতো। বাঁচা গেল। বাহ, দারুণ। কলেজ শুরু করলেন ভিকারুননিসাতেই, মানে মগবাজার থেকে এসএসসি দিলেন, ভিকারুননিসা পরবর্তীতে এইচএসসি। কেমন ছিল ভিকারুননিসার জার্নিটা? কারণ আমরা জানি যে ভিকারুননিসা, হলি ক্রস, এই জায়গাগুলো মানে স্টুডেন্ট বা মানুষ গড়ে তোলার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে এত বছর ধরে বাংলাদেশে, এবং তার বাস্তব একটা প্রমাণও আপনি একটু শুনতে চাই। চমৎকার অভিজ্ঞতা আসলে। এটা তো একটা, এই জার্নিগুলো এমন যে পরবর্তী সময়ে কি কাজ করব সেটার ভিতটা তৈরি করে দেয়। আমার মনে হয় যে ভিকারুননিসা এটা তো মানে আমাদের পুরা যে পরিবেশটা, পড়াশোনার যে পরিবেশ, আমাদের শিক্ষকদের যে আন্তরিকতা, আমাদের এবং আমার সাথে যারা অন্য স্টুডেন্টরা, তাদের কাছ থেকেও তো শেখা প্রতিনিয়ত। তো সব মিলিয়ে আসলে এটা চমৎকার অভিজ্ঞতা। এবং আমি মনে করি যে এখানে যে পড়াশোনার সেই সময় আমাদের, আমি নিশ্চিত এখনো নিশ্চিত ওনারা সেই ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন। তো ওনাদের যে শিক্ষাদানের, পাঠদানের যে প্রক্রিয়াটা, আমি মনে করি যে সেটা তখন কার্যকরী ছিল এবং আমরা অনেক কিছু শিখেছি। যেটা বলছিলাম, শুধু ক্লাসরুমেই না, ক্লাসের বাইরেও যে আমাদের ডিবেটিং ক্লাব ছিল বা অন্যান্য যেই এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিগুলো ছিল, সেগুলোও কিন্তু আসলে শিক্ষার্থীর তার বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে, সহায়ক। শুধুমাত্র ক্লাসের পাঠদানটাই তো না, এর বাইরেও তো আরো অনেক কার্যক্রম আছে। একদমই তাই। সব মিলে আমার মনে হয় যে এটা একটা চমৎকার অভিজ্ঞতা। আমি আবারও এই আজকের ফোরামেও হয়তো কৃতজ্ঞতা জানাবো যে সুযোগটা সেই সময় পেয়েছিলাম বলে হয়তো খুব বেশি কিছু করেছি জীবনে তা না, কিন্তু যতটুকু করতে পেরেছি হয়তো আমার সেই শিক্ষকদের অবদানটা অবশ্যই আছে। এবং একই সাথে আরো দুটো মানুষের অবদান দারুণভাবে আছে। আমরা কিন্তু বিভিন্ন সময় শুনেই থাকি যে একজন শিক্ষিত মাই আসলে তার পরিবারকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারে। আমরা যতদূর জেনেছি আপনার মাও বেশ শিক্ষিত ছিলেন সে সময়ে, এবং আপনাদেরকে, আপনাদের 3 ভাই বোনকে ভীষণ সুন্দরভাবে লালন পালন করেছেন। বাবা মা সম্পর্কে একটু ছোট্ট করে শুনে আপনার ভার্সিটি জীবনে চলে যাব। অনেক ধন্যবাদ। আসলে এই কথাগুলো বলার সুযোগ হয় না, আপনারা সুযোগ করে দিয়েছেন। আমার মা, উনি নাজমা ইয়াসমিন হক। তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিষয়ে উনি মাস্টার্স করেন, মানে অনার্স এবং মাস্টার্স করেন সেই সময়। তো যখন আমার মা অনার্স করছেন সেই সময় আমার আব্বার সাথে তো পরিচয় হয় এবং তারা বিয়ে করেন। পরবর্তীতে আমি হওয়ার পরে আম্মাকে মাস্টার্স পরীক্ষা দিতে হয়। আম্মা খুব সেই সময়, আসলে আমি ছোট, স্ট্রাগল করছিলেন, কিন্তু তারপরে আমার আব্বাও খুব উৎসাহিত করেছেন আম্মাকে, যার জন্য উনি সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সোশিওলজি থেকে উনি মাস্টার্স সম্পন্ন করেন। তো এই অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্ট থেকে উনি চাকরি করেন নাই বিভিন্ন কারণে, যদিও ইচ্ছা ছিল, সুযোগও ছিল, সেই সময় প্রতিযোগিতা তো অনেক কম ছিল। তারপরেও যেহেতু আমার বাবার বদলির চাকরি, এটা একটা বিষয়, আর আমিও ছোট ছিলাম,
পরবর্তীতে আমার বোন এবং ভাই তাদেরকে লালন পালন, তাদেরকে দেখাশোনার জন্য হয়তো তার অনেকখানি সময় চলে গেছে। তো সেই কারণে চাকরি করা না গেলেও আমি মনে করি ওনার যেই শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটা সেই বিষয়গুলো উনি আমাদেরকে ছোটবেলায় পড়াশোনা করিয়েছেন। ছোটবেলায় অঙ্ক করাতেন আম্মার কাছেই পড়তাম, বা অন্যান্য বিষয়গুলো তিনি দেখিয়ে দিতেন। তো অবশ্যই আমি মনে করি যে চাকরি না করলে উনি আমাদেরকে বেড়ে ওঠার ক্ষেত্রে আসলে ওনার মূল্যবান সময় দিয়ে অনেক বড় একটা ভূমিকা রেখেছেন। পার্থক্য এটাই যে আমরা স্কুল কলেজে যেমন একটা নির্ধারিত বিষয়ের শিক্ষক পাই, মা আসলে সবকিছুর শিক্ষক। একটু বাবা সম্পর্কে শুনি। আমার বাবা বুয়েট থেকে পাশ করেছেন, উনি 71 ব্যাচের, অর্থাৎ আমাদের স্বাধীনতার পরে যে প্রথম ব্যাচটা, সেখান থেকে উনি পাশ করেছেন, সিভিল ইঞ্জিনিয়ার আমার বাবা। পরবর্তীতে উনি সড়ক ও জনপথ বিভাগে চাকরি করেন এবং আব্বা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসাবে রিটায়ার করেন সড়ক ও জনপথ বিভাগ থেকে। তো আব্বা চেয়েছিলেন ছোটবেলায় যে, একসময় বলতেন যে ইঞ্জিনিয়ার হও। পরবর্তীতে যখন আমি শিক্ষকতা পেশাকেই ভাবলাম এবং অর্থনীতিকেই পড়ার জন্য বেছে নিয়েছিলাম, তো আব্বা সেটাকে খুব সমর্থন দিয়েছেন। উনি নিজে ইঞ্জিনিয়ার হলেও উনি সবসময় আমরা কি চেয়েছি বা আমাদের মতামত কে গুরুত্ব দিয়েছেন। সুতরাং কখনো এভাবে বলেনি যে তোমাকে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে। বলছেন তুমি চাইলে হবে, না হলে তুমি যেরকম চাও সেটাই তুমি করতে পারবে। তো আমার মনে হয় বাবা মার এই সহযোগিতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। জি, এবং আমার মাও কখনো বলেননি যে তোমাকে মানে কোনো বিশেষ যে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে বা অন্য কোনো পেশায়। যেহেতু আমি শিক্ষকতাকে বেছে নিয়েছিলাম সেই সময় এবং অর্থনীতিকে বিষয় হিসাবে তখন মনে করেছিলাম পড়বো, ওনারা সবসময় সাপোর্টিভ ছিলেন। ভাই বোনের মধ্যে তো আপনি বড়, তাই না? আমি বড়। আচ্ছা, বড় বোন হওয়ার সুবাদে আপনার দায়িত্ব এবং কর্তব্য দুটোর জায়গায় কিন্তু বেশ স্ট্রং ছিল। একটু শুনি ভাই বোনের সাথে সম্পর্ক বা তারা এখন কি করছেন। আমার বোন সামিনা হক, ও জিওগ্রাফি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করার পরে আবার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছে। পরবর্তীতে ও জনস্বাস্থ্যতেই কাজ করবে বলে ঠিক করে, হয়তো আমার কাজের সাথে কিছুটা অনুপ্রাণিত হয়ে ও এখন ARK ফাউন্ডেশন, যে আমাদের একটা রিসার্চ NGO, যেখানে আমিও সম্পৃক্ত আছি, ও সেখানেই কর্মরত আছে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসাবে। আর আমার ভাই ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ পড়া করেছে। হ্যাঁ, BBA MBA সম্পন্ন করে পরবর্তীতে সে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত আছে। সবাই যার যার ক্ষেত্রে আসলে উজ্জ্বল হয়ে আছেন। ম্যাম, আপনি যে সময়ের কথা বলছেন যে আপনি স্বাস্থ্য অর্থনীতিতে পড়াশোনা করেছেন, সেই সময় তো এই বিষয়টা একদমই অপরিচিত একটা বিষয়, একদমই নতুন, রিস্কও বেশি ছিল। একদম। কিভাবে আসলে নিজে সিদ্ধান্ত নিলেন যে এই বিষয়ে আমি পড়তে চাই? এটা একটা, যেটা আমার মনে হয় মাঝে মাঝে কিছু বিষয় থাকে হয়তো এটাই ডেস্টিনি, এরকমই আমার কাছে মনে হয়। তো সেই সময় যখন আমি মাস্টার্স পাশ করলাম অর্থনীতি বিষয়, তো সেই সময় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট একটা নতুন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা শুরু হলো তার যাত্রা। এটা 1998 সালে। তো তখনও তো আমি মাস্টার্স করছি। তো আমাদের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সের যিনি শুরু করেছিলেন, যার হাত ধরে এটার যাত্রা শুরু, অধ্যাপক সুশীল রঞ্জন হাওলাদার। তো উনার সাথেই একদিন কথা হচ্ছিল এবং আমি উনার সরাসরি ছাত্রী ছিলাম। উনি আমাদের ম্যাক্রো ইকোনমিক্স পড়াতেন। তো স্যারই বললেন যে এরকম নতুন একটা ইনস্টিটিউট হচ্ছে, তুমি যদি মনে করো তাহলে তুমি চিন্তা করতে পারো, এবং জানতেন তো যে আমি শিক্ষকতায় যুক্ত হতে চাই। তো তখন ওখানেও কিছু তখন গবেষক, লেকচারার এরকম নিয়োগ হচ্ছিল। তো আমি লেকচারার পজিশন যখন ওপেন হয়েছে তখন ওখানে আমি অ্যাপ্লাই করেছি এবং আমি তখন সেখানে প্রভাষক হিসাবে জয়েন করি। তো সেই সময় অর্থনীতি বিভাগে তখন এই ধরনের সার্কুলার ছিল না, হয়তো তাহলে অর্থনীতি বিভাগে আমি প্রথম হতে পারতো যে আমি তখন জয়েন করবো, যুক্ত হতো। যেহেতু প্রথমে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে জয়েন করেছি, তখন সেটা আমার কাছে, আমি খুব এনজয় করেছিলাম সেখানে পড়ানো এবং এই পুরো বিষয়টাকে। এবং যেহেতু একটা নতুন একটা দিক, তখন আমার মনে হয়েছিল যে এখানে যেহেতু খুব বেশি কাজ হয়নি, এখানে হয়তো কাজ করার অনেক সুযোগ থাকবে। এবং ওখানে আমার সাথে যারা সহকর্মী ছিলেন, যারা শিক্ষক যারা ছিলেন, তারাও দেখলাম যে আমার আগে যারা জয়েন করেছেন তারা খুব ভালো করছেন কর্মক্ষেত্রে এবং প্রচুর কাজের সুযোগ আছে। এবং আমাদের দেশ সহ বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো ক্ষেত্র, নতুন একটা জায়গা যেখানে হয়তো কিছু অবদান রাখা যাবে।
তো সেই সুবাদেই আসলে পড়াশোনাটা শুরু, এবং তখন ওই ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স থেকেই কিছু স্কলারশিপ ছিল এফসিডিওর সহায়তায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একটা সংযুক্ত একটা প্রকল্প ছিল, সেটার আওতাতেই আমরা তখন আমি সহ আরো অনেক শিক্ষক যারা ছিলেন তারা আমরা বেশ কয়েকজন শুরুর দিকে স্কলারশিপ পাই বাইরে মাস্টার্স। আমরা এই গল্পটা শুনবো ম্যাম। এটাই তো আপনার কর্মজীবনের শুরুটা ছিল, কত সালে? এটা 2000 সালে। আচ্ছা, এতদিন তো দেশের মধ্য থেকে স্কুল কলেজ পাল্টানো হয়েছে, এবার দেশের বাহিরে ভিন্ন এক পরিবেশ, এবং এখানে হচ্ছে শিক্ষক থেকে আবার ছাত্র হয়ে গেলেন। একটু গল্পটা শুনতে চাই, কিভাবে আসলে আপনার জীবনে পড়াশোনা, লিডসের পড়াশোনাটা প্রভাব ফেলেছিল। যেটা বিরতির আগে বলছিলাম যে স্কলারশিপ নিয়ে তখন পড়তে গিয়েছি মাস্টার্স করার জন্য স্বাস্থ্য অর্থনীতিতে। তো লিডস বিশ্ববিদ্যালয়ে যে অবশ্যই এটা তো প্রথম একটা বাইরে বড় সময়ের জন্য যাওয়া, আর এরকম ঠান্ডার দেশে তো আগে আর যাইনি, আর এত লম্বা সময় থাকেনি। তো সেখানে কিছু কিছু জিনিস খুব ভালো লাগতো। প্রথম তুষারপাত দেখা চমৎকার একটা অভিজ্ঞতা। স্নোফল এটা তো সিনেমায় দেখেছি, গল্প উপন্যাসে পড়েছি, কিন্তু নিজে সেখানে দেখাটা খুব ভালো লেগেছে। কিন্তু ওখানে যেটা আরেকটা জিনিস ভালো লাগতো যে মাল্টিকালচারাল, অনেক দেশের স্টুডেন্টরা আসে, তাদের সাথে কথা বলা, তাদের বিভিন্ন বিষয় নিয়ে জানা, তাদের সাহিত্য সংস্কৃতি, তাদের পড়াশোনা, বেড়ে ওঠা, এটা আমি খুব এনজয় করেছি। কিন্তু অনেকগুলো জিনিস আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সেরা, আমি পৃথিবীর কোথাও গিয়ে সেই মজাটা পাই না। সেটা হলো সেখানে একদম এত ঠান্ডা, একদম 4টার পরে অন্ধকার হয়ে যায়। আমাদের তো আসলে আলো ঝলমলে রোদ দেখে আমরা অভ্যস্ত, আমাদের সেটা অভ্যস্ত, তো সেটা ভালো লাগতো না। আর আরেকটা হচ্ছে আমাদের দেশের যেই খাবার, এগুলো তো সবসময় মিস করি। বাইরে সেখানে সেই ওদের বিভিন্ন যেই মশলার খাবার, লবণ কম, যেগুলো যদিও আমরা এখন জানি যে লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু ওভারঅল যেটা মজা করেই বললাম আর কি, যে আমাদের বাঙালিরা যে আমাদের রসনা বিলাস আমাদের, সেটা তো আর সেখানে সেরকম ছিল না, সেটা হয়তো মিস করতাম। আর পরিবারকে মিস করা তো আছেই, যে যেহেতু একা পড়তে গেছি, তো সেটা তো অ্যাডজাস্ট করা, সেখানে নতুন পরিবেশে এত বিশাল ক্যাম্পাস, ক্লাসরুম খুঁজে বের করা থেকে শুরু করে, আবার অনেক সময় হয় সত্যি কথা যেটা ইংরেজিতে প্রথম তখন একদম সম্পূর্ণ ইংরেজিতে একটা ক্লাস করা, সেটা তো আমরা দেশে থাকতে তো সেই সুযোগটা আমাদের কম হয়। তো সেগুলোও কিন্তু নতুন শিক্ষণীয় ব্যাপার, কারণ আমাদের দেশে কিন্তু যাই বলি না কেন, এখনো আমাদের ইংরেজি শিক্ষাটা অনেক ক্ষেত্রে আমি মনে করি অনেকাংশেই দুর্বল, একটু দুর্বল। তো সেটা শেখা, সেখানে বোঝা, আমাদের দেশ থেকে যে সবগুলোই আসলে অনেক অভিজ্ঞতা এবং অনেক চ্যালেঞ্জ ছিল। ম্যাম এটা আমি গিয়েছিলাম 2001 সালে। আমি 2002 সালে আবার মাস্টার্স করে 1 বছর করে চলে আসি, এসে আমি আবার বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি। পরবর্তীতে আবার গিয়েছেন পিএইচডি পরে আবার 2005 সালে। 2005 সালে যখন গেছি তখন এর মধ্যে আমার আবার বিবাহিত জীবন শুরু হয়েছে, আমার ছেলে হয়েছে। তো আমার ছেলের তখন বয়স 2 বছর। তো 2 বছরে ছেলেকে নিয়ে সেখানে যাওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো আমার তখন আসলে পরিবারের সহযোগিতা, সবার সহযোগিতাতে এটা পেরেছি, নাহলে ওইটা একটা বড় মানে জার্নি ছিল। পিএইচডিটা তো অনেক বেশি কঠিন হয়ে থাকে, অনেক বেশি রিসার্চের ব্যাপার। আপনার পিএইচডি কয় বছরের ছিল? আমি 2005-এ গেছি, আমি 2009-এ চলে এসেছি, 4 বছর। আর এর মধ্যে আরেকটা হয়েছে যে সেই সময় আমি 2008 সালে এসে আমি অর্থনীতি বিভাগে জয়েন করি। আমি প্রথমে ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সে জয়েন করলো, 8 সালে গিয়ে আমি আবার অর্থনীতি বিভাগে আমি। আচ্ছা আচ্ছা, আপনার জীবনে আসলে অনেক গবেষণা রয়েছে, তার মধ্যে আমরা যেটা জেনেছি যে তামাক নিয়ন্ত্রণের যে গবেষণাটা সেটা শুরু করেছিলেন। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই ধরনের ইস্যু অনেক বড় আকারে হয়ে থাকে, যে তামাক বা বিভিন্ন ড্রাগের ইস্যুগুলো। আপনারা কি সেটা লিডস থেকে প্রথম কাজটা শুরু করলেন? হ্যাঁ, লিডসে যখন আমি পড়তে যাই, তো সেখানে আমাদের কয়েকজন শিক্ষক ছিলেন যারা এই তামাক নিয়ন্ত্রণে কাজ করতেন। তো তারা তখন অনুপ্রাণিত করেছিলেন যে তুমি তো বাংলাদেশে যাচ্ছ, তুমি নিশ্চয়ই গবেষণা করবে, তো সেই ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণে তুমি কাজ করতে পারো কিনা। এবং সেক্ষেত্রে তারা ধোঁয়াহীন তামাক, যেগুলো জর্দা গুল, এটাতে আমাদের গবেষণা খুব কম হয়েছিল। তো এটাও তখন আমরা একসাথে কাজ করতে পারি কিনা এই আলোচনাটা হয়েছিল। তো এটা আমার মাথায় ছিল যে হ্যাঁ, তামাক নিয়ন্ত্রণে একটা কাজ করা, যেমন ওনাদের যেই এক্সপেরিয়েন্সগুলো ওখানে আমি শুনেছি, সেটা আমাকে খুব অনুপ্রাণিত করেছিল যে আসলে তো এটা একটা বিষয় যেখানে আরো অনেক গবেষণা করার, অনেক অ্যাডভোকেসি করার সুযোগ আছে। তো দেশে যখন চলে আসে, এটাও একটা ভালো, আমি বলবো যে নিজেকে ভাগ্যবান মনে করি যে তামাক নিয়ন্ত্রণে যারা কাজ করেন বাংলাদেশে, তাদের সাথে যোগাযোগের একটা সুযোগ হয়েছে।
এবং তারাও তখন অনুপ্রাণিত করেছেন। আসলে সহযোগিতা ছাড়া একা তো সামনে আগানো যায় না, একটা দল প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। তো আমি দেশেও সেই সহযোগিতাটা পেয়েছিলাম এবং তারাও আসলে তখন তাদের সাথে আলোচনা করে আমি বুঝতে পেরেছিলাম যে এটা একটা দিক যেটা আসলে তরুণ প্রজন্মকে আসলে তামাকের এই থাবা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে এবং এখানে কাজ করার অনেক সুযোগ আছে। তো আমার ওই বিদেশের যারা আমার শিক্ষক ছিলেন এবং দেশে যারা সহকর্মী তাদের সবারই সহযোগিতায় এই তামাক নিয়ন্ত্রণে আসলে আমার পথ চলাটা শুরু। এই যে একটা গবেষণা করলেন, দিন শেষে আসলে গবেষণার ফলাফলটা দিয়ে গবেষণাটা আসলে জাজ করা হয়। আমরা একটু ছোট্ট করে শুনি যে কি অবজার্ভ করলেন আপনি। তামাক নিয়ন্ত্রণে আমার মূল যে কাজটা বাংলাদেশে, সেটার একটা বড় অংশ হচ্ছে তামাক কর বিষয়ক, এবং এখানে তামাক কর কাঠামোটা আমাদের অনেক জটিল এবং এখানে তামাকের দামটা খুবই কম, যেটা আসলে আমাদের আশেপাশের দেশের তুলনায় এত কম যেটা সহজেই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে। এবং সেই সাথে আমাদের তামাক কোম্পানিগুলো বিভিন্নভাবে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে, যার মধ্যে একটা হচ্ছে তামাকের যেমন ধরেন সিগারেটের প্যাকেটে যে দামটা লেখা থাকে, যেটা তারা সেই দামে বিক্রি করার কথা, কিন্তু সেই দামে বিক্রি না করে তারা আসলে তার চেয়ে বেশি দামে বিক্রি করে, যেটা কর ফাঁকির একটা সুযোগ তৈরি করে দেয়। তো এই বিষয়গুলো নিয়ে গবেষণাতে যখন আমাদের উঠে এসেছে, সেটাতে আমরা অবশ্যই একাডেমিক পাবলিকেশন যেমন করেছি, সেই সাথে যারা তামাক বিরোধী আন্দোলনের সাথে জড়িত তাদেরকে এই গবেষণাগুলো আমরা শেয়ার করি, যাতে তারাও আসলে তাদের যখন অ্যাডভোকেসি করে তখন যেন এই তথ্যগুলো তারা তুলে ধরতে পারে। তো গবেষক এবং অ্যাডভোকেসি যারা করেন এবং পলিসি মেকার যারা নীতি নির্ধারণ করেন, তাদের সবার সাথে যোগাযোগ এবং সমন্বয়ে কিন্তু আসলে এই পলিসিগুলো পরিবর্তন হয় বা করা সম্ভব। আপনার গবেষণার আলোকেই আসলে ম্যাম আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের স্বাস্থ্য বাজেট এবং অর্থায়নে আসলে কোন কোন দিকগুলো অনেক বেশি উন্নয়ন করা উচিত, আমাদের দেশের সমস্যাটা আমার মনে হয় বিশ্বের সব দেশে হেলথ ইন্স্যুরেন্স একটা মাস্ট থিং, আমাদের দেশে এই জিনিসটা এখনো পর্যন্ত নেই, মানে কোনোভাবেই নেই। তো এই বিষয়গুলো আপনাদের দৃষ্টিকোণ থেকে আসলে কিভাবে উল্লেখ করবেন? ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য। যেই কাজগুলো করি সেই বিষয়ে আপনারা প্রশ্ন করেছেন। আমার যেটা গবেষণা করি বা যে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থেকে সংক্ষেপে যদি বলি, যে স্বাস্থ্য বাজেটটা আসলে সবসময় কম। আমাদের যখনই কোনো আলোচনা হয়, এমনকি আপনারা বাজেটের আগেও দেখবেন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু স্বাস্থ্য বা শিক্ষার বাজেটটা এটা যে কতটা প্রয়োজন এবং এখানে যে বাজেট বৃদ্ধি করা প্রয়োজন, এই আলোচনাটা অনেক সময় একটু পিছিয়ে থাকে। আমি মনে করি যে এটাই একটা মূল সমস্যা, যে স্বাস্থ্যটা আসলে সবসময় সেরকম প্রাধান্য পায় না, স্বাস্থ্যের বাজেটটা। তো বাজেট বাড়ানোটা প্রয়োজন, কিন্তু আসলে বাজেট বাড়ানোটাই তো সমস্যার সমাধান করবে না। যেই বাজেটটা আছে অপ্রতুল বাজেট, এটার সঠিক বাস্তবায়ন আমরা করি না। বিভিন্ন কারণে হয়তো আমাদের প্ল্যান করার দুর্বলতা থাকে, যেই বছরের কাজটা করার কথা সেখানে সঠিক সময়ে কাজ শুরু করা যায় না, কাজ পিছিয়ে যায়, কেনাকাটা করার দুর্বলতা থাকে। সব মিলিয়ে এই সীমিত যে বাজেটটা সেটাও আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। তো এই দুটো সমস্যায় সবচেয়ে বেশি। আপনার প্রশ্নটার সাথে সম্পৃক্ত করে যদি বলি যে যেই সীমিত সম্পদ আছে তাহলে সেটাকে আমরা কিভাবে ভালোভাবে ব্যবহার করতে পারি, আমাদের যেটা মূল সাজেশন হচ্ছে যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটাকে আসলে উন্নত করতে হবে এবং সবাই যেন বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পায়, এটার দিকে আমাদের জোর দিতে হবে। অর্থায়নটা সেভাবেই করতে হবে। সেই সাথে প্রিভেন্টিভ প্রমোটিভ কেয়ারে বাজেট বরাদ্দ করতে হবে। অসুখ হবে আমি চিকিৎসা করব, এই চিকিৎসা ব্যয় কোনো দেশের পক্ষে বিনামূল্যে করা সম্ভব না, বরং অসুখ হওয়ার আগেই যদি আমরা সেটাকে প্রতিহত করতে পারি সেভাবেই কাজ করতে হবে, বাজেট সেভাবে বরাদ্দ করতে হবে। সেই ক্ষেত্রে যে অসুখ হওয়ার আগে যদি প্রতিহত করতে পারি, এই জায়গাতে একটা বিষয় মাথায় আসলো। আমরা অনেক সময় আসলে প্রতিহত করার চেয়েও দেখা যায় যে আমরা বুঝতেই পারি না যে এই জিনিসগুলো নিলে আসলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি সামনে। যেমন চিনিযুক্ত পানীয়, যেটা নিয়ে আপনার গবেষণা রয়েছে, আমরা একটু ওই জায়গা থেকে শুনি যে আসলে কি কি অবজার্ভ করলেন গবেষণায়। আমাদের যেটা হয় যে এখনো আমাদের খাদ্যাভ্যাসগুলো সেভাবে আমরা সচেতন না। যেমন কিছুক্ষণ আগেও বলছিলাম যে লবণযুক্ত খাবার, চিনিযুক্ত খাবার, ট্রান্স ফ্যাট, এগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এবং এই চিনিযুক্ত খাবার কোথায় আছে বা লবণযুক্ত খাবার কোনগুলো আছে, যেগুলো ফাস্ট ফুডগুলো আছে, প্যাকেটজাত যে খাবারগুলো আছে, তারপরে যে কোমল পানীয়গুলো আছে, এমনকি জুসের নামে অনেক কিছু বাজারে পাওয়া যায় যেগুলোতে আসলে সত্যিকার অর্থে ফলের কোনো অংশই থাকে না। তো এগুলো সবই আসলে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এগুলো যেমন মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, সেই সাথে আমাদের অনেক অসংক্রামক রোগ যেগুলো আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি, ডায়াবেটিস, হাইপারটেনশন,
উচ্চ রক্তচাপ, যেটা বলছি আমরা ক্যান্সার সহ অনেক ধরনের অসংক্রামক রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এই জন্য এই খাদ্যগুলোর উপরে আসলে যেগুলো অস্বাস্থ্যকর সেগুলোর উপর কর আরোপ করা, আর যেগুলো আবার স্বাস্থ্যকর খাবার যেমন মনে করেন শাকসবজি, ফলমূল, এগুলোতে যেমন সাবসিডি দেওয়া বা এগুলোতে আসলে যেন সহজভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে, সেগুলোর জন্য আমরা প্রস্তাবনা করি। আমাদের দেশে মনে পুরো উল্টো একটা সিচুয়েশন, ফল কিনতে গেলে আমরা অনেক টাকা গুনছি, কিন্তু সেখানে মানে যেই জাঙ্ক ফুড গুলো সেগুলো একদমই কম প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি, তাই হয়তো আমাদের এত হেলথ ঝুঁকির মধ্যে দিয়ে আসলে যেতে হয়। এবং ম্যামের আসলে গবেষণা এই বিষয়গুলো নিয়েই, এবং সে কারণে হয়তো বা আমরা সামনে একটা উজ্জ্বল দিন দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে নিঃসন্দেহে। চলো ম্যামের থেকে আরো শুনি। ম্যাম, আমরা যেমনটা দেখছিলাম যে তামাক নিয়ন্ত্রণে আপনার গবেষণা তো হয়েছে, আপনার চিনিমুক্ত পানীয়তেও গবেষণা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য বীমা ব্যবস্থাপনায় যে গবেষণাটা বা যে কার্যক্রমটা সেটা একটু শুনি আপনার মুখে। আমরা যদি অন্যান্য দেশের উদাহরণ দেখি তাহলে অনেক দেশে আমরা দেখবো, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে ইন্ডিয়া আছে, থাইল্যান্ড আছে, উন্নত দেশ জার্মানি বলে, সব জায়গায় এরকম স্বাস্থ্য বীমা আছে। তা আমাদের দেশেও আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলছি যে স্বাস্থ্য বীমা করলে জনগণকে আসলে এই প্রোটেকশনটা দেওয়া যাবে। স্বাস্থ্য বীমার ধারণাটা তো আমরা জানি যে সবাই আমরা একটা অংশ প্রিমিয়াম হিসেবে জমা দিব, সেটা একটা জমা হবে, পরে যে কেউ যদি অসুস্থ হয় তখন সেখান থেকে তার চিকিৎসা ব্যয়টা ব্যবহার করা হবে। কিন্তু এই কনসেপ্টটা হয়তো আমরা সেভাবে এখনো বুঝে উঠতে পারি না। আমরা হয়তো জীবন বীমার সাথে গুলিয়ে ফেলি যে আমি প্রিমিয়াম দিচ্ছি, তাহলে এই টাকাটাকে আমি কখনো ফেরত পাবো, বা আমি যদি অসুস্থ না হই তাহলে আমার কি হবে, তাহলে তো টাকাটা তো আমার লস হলো। কিন্তু আসলে ব্যাপারটা তা না, যে কেউ যে কোনো সময় অসুস্থ হতে পারে। সুতরাং আমি অল্প অল্প প্রিমিয়াম দিয়ে যদি টাকাটা থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি বলেন বা সরকার যদি সেটাকে ব্যবস্থা করে, সেটা ব্যবস্থাপনা নিয়োজিত থাকে, তাহলে কিন্তু যখন আমি অসুস্থ হব তাহলে সেই আমি কভারেজটা কিন্তু তখন পাচ্ছি। তখন আমার ঝুঁকি হচ্ছে না যে হঠাৎ করে এত বিপুল পরিমাণ অর্থ আমি কোথায় পাবো, জমি জমা বিক্রি করতে হয় অনেকাংশে, অনেকের ক্ষেত্রেই। তো সেইটা কিন্তু ঝুঁকি থেকে আমি মুক্ত থাকছি। কিন্তু তারপরেও কেন হচ্ছে না, এটার অনেক কারণ আছে। আমাদের তো হঠাৎ করে সম্ভব না, এটা একটা পরিকল্পনা দরকার। বিশেষ করে আমার কাছে যদি বীমা থাকে, সেই সেবাটা পাওয়ার মতো যথোপযুক্ত ব্যবস্থাপনা তো থাকতে হবে। আমার মনে হয় এই যে স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টা আমাদের দেশে ওইভাবে প্রচারণা হচ্ছে না, এর পিছনের কারণটা আসলে যেটা যে আমাদের জনসচেতনতা নাই, এটা যে একটা উপকারী বা এটা যে আমার লাভ হবে সেটা হয়তো আমরা নিজেরাও বুঝতে পারছি না। থেকে মনে হয় সরকারি ভাবেও কি এই জিনিসটা প্রচারে বিমুখ কিনা, কারণ সরকার বিভিন্ন বিষয় আমরা সেই 2000 সাল থেকে দেখে আসছি, বাল্যবিবাহ, শিক্ষার হার, নারী স্বাস্থ্য নিয়ে অনেক সময় বিভিন্ন ক্যাম্পেইন হয়ে থাকে, কিন্তু এই জিনিসটা নিয়ে আমি এখনো পর্যন্ত ওইভাবে কোনো ক্যাম্পেইন দেখিনি। সরকারের একটা উদ্যোগ ছিল, ঠিক স্বাস্থ্য বীমা না, হেলথ প্রোটেকশন স্কিম তারা চালু করা হয়েছিল। এটা টাঙ্গাইলের 3টা উপজেলা এটা করা হয়েছিল, যে যারা দরিদ্র জনগোষ্ঠী, একটা দারিদ্র সীমার নিচে যারা আছেন সেরকম নির্দিষ্ট কিছু মানুষকে এই বীমাটা তারা করে দিয়েছেন বা এই প্রোটেকশন স্কিমটা তারা দিয়েছেন, আর সরকারি সেটা ব্যয় নির্বাহ করতেন। তো এইটার থেকে যে আমরা যেটা শিক্ষা পেয়েছি, যেটা আপনার প্রশ্নের উত্তরে বলা হয় যে কেন হয়তো সরকার করছে না, কারণ হলো এই বীমাটা যদি একবার করা হয় তাহলে সেবাটাও তো মানসম্মত সেবা দিতে হবে। কারণ সবাই তো নাহলে বলবে যে আমাকে বীমা করছি, তাহলে আমার সেবাটা কোথায়। এটার জন্য আসলে এখন বিনিয়োগ প্রয়োজন, যে না আমাদের সরকারি যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সেই ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং সমস্ত ওষুধের সরবরাহ নিশ্চিত করা, যে বীমার যদি আমার সেই বীমাটা থাকে আমি গেলেই যেন সেই সেবাটা মানসম্মত সেবাটা পাই। সরকারি ব্যবস্থাপনা তো সম্ভব না, বেসরকারি প্রতিষ্ঠানে কেউ তো হয়তো তাহলে এগিয়ে আসতে হবে। তো বেসরকারি প্রতিষ্ঠান কারা সেবা দিতে পারে তাদের একটা অ্যাক্রিডিটেশন এবং এই প্রস্তুতিটা আসলে প্রয়োজন। সেটার হয়তো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে নিশ্চয়ই এক সময় হয়তো। কিন্তু আমার কেন যেন মনে হয় যে বাংলাদেশে নির্ভরযোগ্য স্বাস্থ্য বীমা করার কোনো ক্ষেত্র নেই। আপনি কি বলবেন? কোনো অর্গানাইজেশনও নেই আমার মনে হয়, খুবই দুঃখের একটা ব্যাপার। না আসলে আমাদের তো অনেক বীমা সংস্থাগুলো তো আছে এবং প্রাইভেট অনেক আমরা জানি যে অনেক সংস্থায় কিন্তু স্বাস্থ্য বীমা তাদের আছে, কিন্তু সুপরিচিত বা নির্ভরযোগ্য হয়তো বা নয়। তো এটা আসলে যেটা আপনিও বলছিলেন যে সেভাবে প্রচার হয়নি, এবং ওনারা যেগুলো যে প্যাকেজগুলো যেটা দিচ্ছেন সেগুলো হয়তো এখনো ঠিক জনগণের কাছে সেভাবে লুক্রেটিভ মনে হচ্ছে না। তো সেখানে আসলে জনগণ কি চায়, কি করলে আসলে এটার পরিধি বাড়ানো যাবে সেটা যেমন আমাদেরকে দেখতে হবে, আবার আস্থার জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা সেই আস্থাটা চাই, কিন্তু তার চেয়েও বেশি চাই আপনাকে জানতে। আপনার এআরকে ফাউন্ডেশন যেটা প্রতিষ্ঠিত করেছেন আপনি নিজে, সেটার মূল উদ্দেশ্য আসলে কি ছিল? কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা?
আবার একটু পিছনে ফিরে যাই। জি। আমার দাদা একজন শিক্ষক ছিলেন। তো আমার দাদা উনি নবাবপুর হাই স্কুলে শিক্ষকতা করেছেন, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের হেডমাস্টার হিসাবে উনি রিটায়ার করেছিলেন। তো ছোটবেলায় যখন দাদার বাড়িতে থাকতাম তখন সবসময় বলতেন যে নিজে কিছু করো এবং অন্যকেও সম্পৃক্ত করো, অন্যদের জন্য কি করতে পারবে এটা চিন্তা করো। তো শিক্ষকতা তো আছেই, কিন্তু এর চেয়ে বড় পরিসরে কিছু করা যায় কিনা। তো আমার মনে হয় তখন থেকে সেইটা মাথায় ছিল যে না, নিজে তো চাকরি করবো কিন্তু আরো কিছু অন্যের জন্য করা যায় কিনা, যেটা আবার আমার শিক্ষকতা পেশার সাথে সম্পর্কিত। তো সেইটা পরবর্তীতে লিডস থেকে পড়ে আসার পরেও আমার কাছে মনে হচ্ছে যে প্রথমে কি একটা ট্রেনিং ইনস্টিটিউট করা যায় কিনা, বা ট্রেনিং সেন্টার যেখানে তো মানুষকে কিছু ছোট ছোট ট্রেনিং দেওয়া যাবে, প্রাতিষ্ঠানিক একদম ডিগ্রি না কিন্তু অন্য কোনো ধরনের ট্রেনিং, এর সাথে গবেষণা করারও ইচ্ছা। তো সব মিলিয়ে তখন আমার একই রকম যারা এই ধরনের উদ্যোগ নিতে চান তাদেরকে নিয়েই তখন ARK ফাউন্ডেশন, বা আমরা আর্ক ফাউন্ডেশন অনেকে বলি, এটা প্রতিষ্ঠা করার কথা আমরা চিন্তা করি। তবে মূলত এখানে আমরা জনস্বাস্থ্য বিষয়ক গবেষণাগুলো করি, স্বাস্থ্য অর্থনীতি, পরিবেশ বিষয়ক যে গবেষণাগুলো আছে, অর্থাৎ মানব উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রগুলো নিয়ে আসলে গবেষণা করা হয়। তো এখানে আমাদের মূল উদ্দেশ্য আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, স্বাস্থ্য অর্থায়নের উন্নয়ন, এবং আমাদের যে WHO বিল্ডিং ব্লকস বলি আর কি, যেটার বিভিন্ন দিক আছে, যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যের অর্থায়ন যখন বলি, এর সাথে হিউম্যান রিসোর্স, হেলথ গভর্নেন্স, এই বিষয়গুলো আসলে একটার সাথে আরেকটা জড়িত। তো সম্পূর্ণ বিষয় নিয়ে আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে কিভাবে আসলে সুসংগঠিত করা যায়। এর সাথে যদি স্পেসিফিক আপনি বলেন, তাহলে আপনি তো অলরেডি বলেছেন যে তামাক নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর খাবার নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে কাজ করা, বিভিন্ন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে উন্নয়ন করা যায়, প্রাথমিক স্বাস্থ্য সেবাকে কিভাবে আরো জোরদার করা যায়। সেই সাথে আমাদের আরেকটা এখন নীরব ঘাতক আছে, আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলি। এই ধরনের যে বিষয়গুলো যেগুলো খালি চোখে দেখা যায় না কিন্তু আসলে বড় হুমকি হিসাবে আসছে, সেগুলো নিয়ে মাঠ পর্যায়ে আসলে জনসচেতনতা বৃদ্ধি করা, এগুলো নিয়ে মূলত আমরা কাজ করি। আর্ক ফাউন্ডেশনটা কত সালে প্রতিষ্ঠিত হলো? এটা 2012 সালে আমাদের প্রথম প্রতিষ্ঠা হয়। 2013 সালে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর পারমিশন পাওয়া হয়। তো 2013 থেকে এটা কাজ করছে। তো এখানে আমাদের ইউনিভার্সিটি যে আছে বহির্বিশ্বে, যেমন আমরা ইংল্যান্ডের বেশ কিছু ইউনিভার্সিটি, লিডস যেখানে আমার পড়াশোনা, ইয়র্ক, ইউনিভার্সিটি অফ লিভারপুল, লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, তাদের সাথে সহযোগিতায় আমরা কাজগুলো করি। তো এখানে NIHR, তারপরে MRC, FCDO, IDRC সহ বিভিন্ন যে দাতা প্রতিষ্ঠান আছে, WHO, তাদের সাহায্যে, এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু সহযোগিতায় এই গবেষণাগুলো পরিচালনা করি। আচ্ছা, দাতা প্রতিষ্ঠানের আসলে তাদের অবজারভেশনটা কি আমাদের বাংলাদেশ সম্পর্কে, এবং তারা যে এই অর্গানাইজেশনে আসলে দাতা হিসেবে কাজ করছেন, এখানে তাদের পরিতৃপ্তির জায়গা কোনটা? আমার মনে হয় বাংলাদেশে তো কাজের ক্ষেত্র অনেক আছে, এবং এখানে এত আমাদের এই বিপুল জনগোষ্ঠীর একটা দেশে শহর এবং নগরাঞ্চলে জনস্বাস্থ্যের উন্নয়নে আসলে অনেক কিছু করার এখনো অনেক সুযোগ আছে। মানুষকে সবার দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, যেটা আমি একটু আগেও বলছিলাম। তো এটার জন্য আসলে দাতা সংস্থারা বাংলাদেশে কাজ করতে চান। তবে আমাদের যেটা হয় যে গবেষণার অবকাঠামোটা তো সেভাবে এখনো গড়ে ওঠেনি। আমাদের হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানই কিন্তু আসলে এই স্বাস্থ্য বিষয়ক গবেষণাগুলো করেন। তো তারা আসলে শুধুমাত্র একটা সার্ভে করলাম এবং সেখান থেকে কিছু তথ্য উপাত্ত পেলাম সেটা না, বরং সমস্যার সমাধানের জন্য কি করা যায়, দাতা সংস্থা এখন সেটাতে আগ্রহী, এবং সেই সাথে একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ তারা নিতে চান, হোল অফ দ্য সোসাইটি অ্যাপ্রোচ নিতে চান, যে একটা সাইলোতে একটা কাজ করলাম সেটা না, বরং একটা হোলিস্টিক অ্যাপ্রোচে পুরো সমস্যাটা কিভাবে সবাই মিলে সমাধান করা যায়, এই দিকে হয়তো দাতা সংস্থারা তারা আসলে জোর দিচ্ছেন। সেই সাথে শুধু একটা গবেষণা করে কিছু একাডেমিক পাবলিকেশন করা, এটা অবশ্যই উদ্দেশ্য থাকে একাডেমিক ইনস্টিটিউটগুলো, কিন্তু আসলে পলিসিকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে গবেষণাটা, এই লিঙ্কেজটা দেখতে চান, যে
গবেষণাটা শুধু গবেষণা হিসেবে আমি একটা পাবলিশ করলাম, আমার কিছু সাইটেশন হলো, এটার অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু সেই সাথে আসলে এটা আমাদের নীতি নির্ধারণে সহায়তা করছে কিনা সেটা তারা দেখতে চান, এবং যেই গবেষণাগুলো আসলে নীতি নির্ধারণে সহায়তা করবে ওনারা সেই ধরনের গবেষণাতেই কিন্তু আসলে অর্থায়ন করতে আগ্রহী। একদম একদম। স্বাস্থ্য অর্থনীতি নিয়ে ম্যাম আপনি ধাপে ধাপে বিভিন্ন খাতের সাথে কাজ করছেন, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কাজ করছেন। আপনার কাছে জানতে চাইবো যে এই যে এত কাজের অভিজ্ঞতার মধ্য থেকে নারী নেতৃত্বের জায়গাটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে আমরা নারী সমতার কথা বলি, বৈষম্য কে আসলে আমরা কমাতে চাই এটা বলি, তো এটা বলছি আমরা, অবশ্যই আমরা আগাচ্ছি, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা যদি পিছনের দিকে তাকাই অবশ্যই আমরা সামনে এসেছি, এবং আজকে আমি এখানে এসে কথা বলছি, এটাও তো একটা সুযোগ হয়েছে, তাই না, যে সময়ের সাথে সাথে আমরা সামনে আগাচ্ছি। কিন্তু তারপর আমার মনে হয় যে আমাদের এখনো নারীর ক্ষমতায়নের জন্য কোথায় যেন একটা ঘাটতি রয়ে গিয়েছে, এখনো অনেক কাজ করার সুযোগ আছে, এবং এখানে আসলে নারীদেরকেও এগিয়ে আসতে হবে, একজন আরেকজনকে সাহায্য করতে হবে। আমরা লিডারশিপ কথাটা বলি, কিন্তু আসলে নেতৃত্ব তৈরি করার জন্য ছোটবেলা থেকে যেমন কাজ তারকে আসলে নার্চার করতে হয়, তেমনি কর্মজীবনে এসেও কিন্তু আশেপাশে সবার সহযোগিতা প্রয়োজন। তা আর্ক ফাউন্ডেশনের কথা আপনি বলছিলেন, তা আমরা আর্ক ফাউন্ডেশন থেকে কিন্তু এইটা একটা আমরা উদ্যোগ নিই যে আমরা যারা নারী গবেষক আছেন তাদেরকে কিভাবে আসলে সহযোগিতা করা যায়, দেশের ভিতরে গবেষণার ক্ষেত্রে কিভাবে আসলে নেতৃত্ব তৈরি করা যায়, তাদের মধ্যে সেই কনফিডেন্সটা যেন তৈরি হয় যে হ্যাঁ আমি জানি, বুঝি এবং সেটা আমি উপস্থাপন করতে পারি। তো এই বিভিন্ন ধাপে তাদেরকে আসলে গড়ে তোলার ক্ষেত্রে আমরা আসলে কাজ করি, এবং সেটা দেশের পরিসরে বিভিন্ন জায়গায় যেমন আছে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও যেন শুধু আর্ক ফাউন্ডেশন বলে না, বাংলাদেশ একজন নারী নেতৃত্ব গবেষক হিসেবে যেন যারা কাজ করতে পারে সেজন্য বিভিন্ন কনফারেন্সে যোগ দেওয়া সহ আমরা কাজ করে থাকি। তো নারী নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে এটা আসলে কোনো একক কোনো মানে প্রক্রিয়া না, এটা একটা সমন্বিত প্রক্রিয়া, এবং সবাইকে এগিয়ে আসতে হবে, পরিবার থেকে শুরু করতে হবে। পরিবারে আসলে প্রথমে একটা মেয়ে শিশু যখন হয় তখন পরিবার থেকে তাকে সেই সহযোগিতা করতে হবে, তাকে সেই সাপোর্ট দিতে হবে, তাহলে সে সামনে আগাবে। এবং সামনে আগানোর গল্প যদি হয় আপনার ক্ষেত্রে, যদি আমরা দেখি সামনে শুধু এগিয়েই যাননি, নিজেকে অনেক পদকে আসলে ভূষিত করেছেন। আপনার একটু যদি শুনি, আপনি রওশন এরশাদ পদক পেয়েছেন, ডাক্তার এম.এন. হুদা পদক পেয়েছেন, এটা আসলে অনেক বড় অবদান। যে কোনো কাজের স্বীকৃতি পাওয়া, আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই। আমি রওশন এরশাদ গোল্ড মেডেল এটা পেয়েছিলাম ভিকারুননিসা নূন কলেজ থেকে। তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সারা দেশে এবং ঢাকা বোর্ডে তখন প্রথম হয়েছিলাম, একটা রেকর্ড মার্কস পেয়েছিলাম। তো সেটার জন্য তখন এই রওশন এরশাদ গোল্ড মেডেলটা ভিকারুননিসা কলেজের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছিল। আর আমি যখন অর্থনীতি বিষয়ে পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে, তখন প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করি, সেজন্য এম.এন. হুদা গোল্ড মেডেলটা তখন পেয়েছিলাম। বাহ বাহ, দারুণ। এবং হেলথ কেয়ারের একটা বিষয় নিয়ে যেহেতু মানুষের কথা হচ্ছিল, আমি একটু তোমার কাছ থেকেই শুনতে চাই। ও আচ্ছা, হ্যাঁ, পিএইচসি প্রাইমারি হেলথ কেয়ারের কোন ক্ষেত্রগুলোতে আসলে বিনিয়োগ জরুরি সেটা আপনার কাছ থেকে শুনতে চাই। প্রাইমারি হেলথ কেয়ারে বলতে আসলে আমরা কি বুঝি, যে একদম প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা মানুষ সব সময় নিচ্ছে, এবং খুবই ছোটখাটো যে অসুখগুলো তাদের হয়, তো এইটার জন্য, এবং এটার মধ্যে কিন্তু যে প্রিভেন্টিভ প্রমোটিভ এটাও কিন্তু জড়িত আছে। তো এখানে আসলে প্রাথমিক স্বাস্থ্যসেবা যেগুলো একদম মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন তাদের দক্ষতা বৃদ্ধি এখন খুব জরুরি, কারণ তারা তো ঘরে ঘরে যে অনেক ধরনের হেলথ এডুকেশন দেয়। তো এটা নতুন নতুন স্বাস্থ্য খাতে কি হয়, নতুন নতুন বিষয়গুলো আসে। সুতরাং যারা এখন আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, তাদের আসলে একটা ট্রেনিং বা এটা যেমন প্রয়োজন, ঠিক একইভাবে নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা আসলে আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবাটা যথেষ্ট অবহেলিত। তো এই নগর স্বাস্থ্য যেহেতু এখানে সিটি কর্পোরেশন এটার মূল দায়িত্বে আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে আবার শুধু টারশারি কেয়ারটাই তারা মূলত দিয়ে থাকেন, এদের একটা সমন্বিতভাবে এই নগর স্বাস্থ্যে আসলে প্রাথমিক স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য এখানে বিনিয়োগ প্রয়োজন। এবং আমরা যদি দেখি আমাদের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় এটা কিন্তু খুব অল্প সময় দেওয়া হয়, দেখা যাচ্ছে 9টা থেকে 2টা বা 10টা থেকে 2টা, এটা কিন্তু 2টা শিফটে নাই। তো এইটার জন্য যারা কর্মজীবী আছেন তারা কিন্তু ওই সময় দেখা যায় যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য সেখানে যেতে পারেন না। তো এই কারণে এটা আসলে একটু আরো বেশি সময় দেওয়ার জন্য যদি বিনিয়োগ করা যেতে পারে, এটা আমি মনে করি যে জনগণের জন্য
ভালো হবে। দারুণ। খুবই গঠনমূলক বলেছেন ম্যাম। ম্যাম, আমরা যেহেতু চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, আপনার কাছে দুটো বিষয় আসলে জানতে চাইবো। একটা বিষয় হচ্ছে, যেহেতু দিন শেষে আপনি একজন শিক্ষক, অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য আপনার যদি ছোট্ট করে কিছু বলার থাকে, এবং রাঙা সকালের দর্শকদেরকে যদি আপনার ছোট্ট করে বলার থাকে। আমার যারা শিক্ষার্থী আছে তারা আমার খুবই প্রিয়। আমি তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আসলে নিজের লক্ষ্যটাকে স্থির করা এবং সেই লক্ষ্যটাকে অর্জনের জন্য আসলে ধাপে ধাপে একটা পরিকল্পনা করে এগিয়ে যাওয়া। এবং এখানে পড়াশোনার তো বিকল্প নাই, তবে সেই সাথে আমি বলবো যে আরও যেই পড়াশোনার বাইরেই যে কার্যক্রমগুলো আছে সেগুলোর সাথেও সম্পৃক্ত থাকা, এবং অবশ্যই আমাদের এখন যে নির্ভরতা বিভিন্ন ডিভাইসের উপর, এগুলো থেকে কমিয়ে এসে আসলে অন্যান্য যে গঠনমূলক কাজগুলো আছে সেটার সাথে সম্পৃক্ত হয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা। আমি তাদের জন্য এটাই বলবো। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ভালো লাগলো, অনেক কিছু শিখলাম আমরা, এবং আমার মনে হয় তার থেকে বেশি আমরা অনুপ্রেরণা পেলাম। দর্শক যারা আছে তারাও অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে আপনারা প্রশ্ন করেছেন, আমাকেও অনুপ্রাণিত করেছেন সেই ছোটবেলায় ফিরে যেতে। আমি মাছরাঙা টিভিকে এবং আপনাদের দুজনকেও আমার দিক থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।